চিন্তা, নিঃসঙ্গতা, উদাসীনতায় মোড়া 23 বছরের মৃণাল গৌড়ের সারা রাত বাড়ি ফেরেনি। তার দাদা ঋষভ আর ঋষভের বন্ধু রোহন এবং রাজ তার খোঁজে জায়গায় জায়গায় ছুটছিল। তারা কি মৃণালকে খুঁজে পেল? আসুন দেখা যাক এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ, ক্রাইম পেট্রোল সতর্ক। স্যার, মৃণালের কল রেকর্ড চলে এসেছে। ওর লাস্ট লোকেশন বস্তিতেই ছিল। ওখানেই ওর ফোন সুইচ অফ হয়েছিল। কটার সময়? সকাল 9:55 আর স্যার 9:35 একটা লাস্ট কল করা হয়েছিল 4445689887-এ। স্যার, এটা আমারই নাম্বার। আমি আপনাকে বলেছিলাম না, ও আমাকে ফোন করেছিল। হ্যালো দাদা। হ্যাঁ বল। কাকা বাড়ি ছিল না বলে পাশের বাড়ির কাকিমার কাছে চাবি দিয়েছি। দেখো, কল রেকর্ডস থেকে তো মনে হচ্ছে যে ও বস্তির বাইরে যায়নি। বস্তিতে কারোর বাড়িতে যাওয়া আসা করতো। স্যার, সকাল 9:30টার সময় ও কারোর বাড়িতে কি করতে যাবে? আর সেই সময়টা তো ওর ডিউটিতে যাওয়ার টাইম ছিল। কিন্তু ডিউটিতে যায়নি। শোনো, তুমি বস্তিতে গিয়ে একবার কথা বলো। হতে পারে কেউ যাওয়া আসা করতে দেখেছে। স্যার, কি মৃণাল বস্তির বাইরেই যায়নি? এই সন্তোষ আবার ওর সঙ্গে কিছু করেনি তো? হতে পারে, চল। না স্যার, সেদিন ওকে একদম চিন্তিত মনে হচ্ছিল না। আমার সঙ্গে ভালো করে কথা বললো, চাবি দিল, তারপর চলে গেল। ওই কাকা বাড়িতে নেই, চাবিটা যদি আপনি একটু রাখেন। আচ্ছা, এই মৃণাল আর ওর দাদা ঋষভের মধ্যে সম্পর্কটা কেমন? যেমন ভাই বোনের মধ্যে সম্পর্ক হয় সেরকমই। ওরা একে অপরের খুব ভালো করে খেয়াল রাখতো। আর আমি বলছি তো, আমি কাল থেকে ওকে দেখিনি। দেখ, ভালোভাবে জিজ্ঞেস করছি, এখনো বলে দে, নাহলে পুলিশ কিন্তু মেরে কথা বার করে নেবে। পুলিশের ভয় কেন দেখাচ্ছিস ভাই? আমরা সত্যি কিছু করিনি। মিথ্যে কথা বলছিস তুই। বল আমার বোন কোথায়? আরে ঋষভ, আরে বলছি তো আমরা জানি না তোর বোন কোথায়। কালকেও আসেনি এই দিকে, আর আমরা দেখিনি ওকে। তোরা তিনজনে মিথ্যে কথা বলছিস। রোজ আমার বোনকে বিরক্ত করতিস তোরা। এবার দেখবি তোদের তিনজনকে আমি কিভাবে শায়েস্তা করি। জেলে পাঠাবো তোদের তিনজনকে, মনে রাখিস। আমি কিছু করিনি। কি হলো? কি দেখছিস এইভাবে? তুই ভালো মতন জানিস আমরা তোর সঙ্গে ছিলাম না কালকে। সন্তোষ, তুই কিচ্ছু করিসনি তো? সন্দেহ করছিস আমাকে? বললাম না কালকে আমার সাথে দেখা করিনি। আরে আমরা তো তোর সঙ্গে দেখা করিনি কালকে। আর শোন, ফালতু পুলিশের ঝামেলা কিন্তু চাই না আমরা ভাই। এখন থেকে বলে দিচ্ছি তোকে। The number you have called is currently switched off. Please try again later. কি হলো? আরে মৃণালের ফোন তো সুইচ অফ আসছে, আর ঋষভও ফোনটা তুলছে না। এই ঋষভ আমাদের কাছে নিশ্চয়ই কিছু লুকোচ্ছে। তুমি আরেকবার ফোন করে দেখো না। ভাই, বাবা ফোন করছে, অনেকক্ষণ থেকে ট্রাই করছে। বুঝতে পারছি না কি বলবো। হ্যাঁ বাবা। আরে ঋষভ, ফোনটা কেন তুলছিস না বাবা? বাবা, আসলে মৃণালের কি হয়েছে? কি হয়েছে বাবা? কাল রাত থেকে মৃণাল বাড়ি ফেরেনি। হ্যাঁ, কালকেও হসপিটালেও যায়নি, আর সকাল থেকে ওর ফোনটাও বন্ধ। ও কি বলছে? তুমি কিছু বলছো না কেন? হ্যালো বাবা। হ্যালো বাবা। হ্যাঁ ঋষভ, কি হয়েছে মৃণালের? মা, বোনকে খুঁজে পাচ্ছি না মা। আমি পুলিশে কমপ্লেন করে দিয়েছি, এরা ওকে খুঁজে বার করবে। না স্যার, সেদিন আমি ডিউটিতে আসিনি, আর সেদিন আমার ওর সাথে কোনো কথাও হয়নি। স্যার, মৃণাল না আসাতে কাজের লোডটা অনেক বেড়ে গেছিল, তাই আমাকেও শিফটের আগেই আসতে হয়েছে। ও দাদা বলছিল যে ও আগের রাতে খুব টেনশনে ছিল। কিছু বলেছিল ও আপনাদের? না স্যার, তবে হ্যাঁ, একটা ইনসিডেন্ট হয়েছিল।
হতে পারে ওর নিখোঁজ হওয়ার পেছনে এটার কোনো হাত আছে। কয়েকদিন আগে একটা ছেলে এসেছিল আর মৃণাল বলছিল ও ওর রোজ পিছু নেয়। কে ছিল ও? স্যার ওর নাম সন্তোষ কালে। তোমাদের বস্তির ছেলে? হ্যাঁ স্যার। এই ধ্রুব সিং কোথায় থাকে আমরা জানি না, কিন্তু মৃণাল বলছিল বাস স্টপে নাকি রোজ ও অপেক্ষা করে। আর কিছু জানেন ওই ধ্রুব সিং এর ব্যাপারে? না স্যার, কিন্তু হ্যাঁ সেদিন ও নিজেই বলছিল যে ও ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে আর ওর বাবার জুয়েলারির ব্যবসা আছে। মৃণাল যখন আমাকে প্রথমবার সন্তোষের ব্যাপারে বলেছিল তখন আমি ওর সঙ্গে দেখা করতে যাই। এই তোর কাছে কোনো কাজকর্ম নেই? তুই এইসব কেন করতে চাস? তুই যদি কোনো জ্ঞান দিতে চাস তাহলে কোনো ক্লাসে গিয়ে দে। আমার মাথা কেন খাচ্ছিস? কি করেছি আমি? তুই রোজ আমার বোনকে বিরক্ত করে বলছিস তুই কি করিস? এরকম কিছুই করিনি আমি, বুঝলি? মিথ্যে বলছিস তুই। তুই এখানে দাঁড়াস ওকে বিরক্ত করার জন্যই। মানে এখন থেকে বস্তিতে কোথায় বসবো না বসবো সেটা তোর কাছ থেকে জানতে হবে নাকি? তোর বোন কি বললো তুই সেই হিসাবে ধমকাতে চলে আসলি? দেখ সন্তোষ, আমি তোকে ধমকাতে আসেনি, তোকে বোঝাচ্ছি খুব ভালোভাবে। দ্বিতীয়বার আমার বোনকে আর বিরক্ত করিস না। আরে প্রথমবারই যখন পিছনে লাগিনি তো দ্বিতীয়বার কোথা থেকে লাগবো? একটা কাজ কর, তামাশা করিস না, যা, বুঝেছিস? আমিও চাই না কোনো তামাশা হোক, ভালোই ভালোই ব্যাপারটা মিটে যাক। তোদের তিনজনের জন্য এটা ভালো হবে আমার বোনকে বিরক্ত না করা। কিন্তু স্যার ওরা শোধরায়নি। স্যার ওই ছেলেগুলো ভালো কথার ছেলেই নয়, তারপর আমার সঙ্গে ঝামেলাও হয়েছিল। আর যদি কখনো মৃণালকে বিরক্ত করিস না তোদেরকে এখানে জ্যান্ত পুঁতে ফেলবো, বুঝেছিস? তারপর আমি ওকে বাস স্টপে ছাড়তে যাই, কিন্তু ওর এটা ভালো লাগেনি যে আমি ওর জন্য ঝামেলা করেছি। এই ঝামেলার পরেও কি সন্তোষ ওকে বিরক্ত করতো? জানি না স্যার, ও তো আর আমাকে কিছু বলেনি। স্যার আমরা সন্তোষকেও জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ও বলছে ও মৃণালকে সেদিন দেখেইনি। স্যার ও মিথ্যে বলছে। স্যার, মৃণালের কলিগ সোনালীর বক্তব্য হচ্ছে ধ্রুব নামের একটা ছেলে ওর পেছনে ঘুরে বেড়াতো। ছেলেটা সদ্য ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে আর ওর বাবার জুয়েলারির ব্যবসা আছে। কিন্তু এরা তো বলছে কোনো সন্তোষ কালে নামের ছেলে যে ওদের বস্তিতেই থাকে। স্যার এই ধ্রুব ওকে বাস স্টপের পাশে বিরক্ত করতো। একদিন তো হসপিটালে আংটি নিয়ে পৌঁছে গেছিল ওকে প্রপোজ করার জন্য। তোমরা জানো এই ধ্রুবর ব্যাপারে? হ্যাঁ স্যার, মৃণাল একবার বলেছিল। এই ধ্রুবটা কে রে? হবে কোনো বড় লোকের ছেলে, ওর বাবার জুয়েলারির বিজনেস আছে। শোনো, একটা কাজ করো, এই সব কটাকে তোলো, এই সন্তোষকালে, ওর বন্ধু নীলেশ আর জয় আর ধ্রুবকেও। স্যার মৃণালের পাড়ায় থাকা সন্তোষ কালে যে প্রায় মৃণালকে উত্ত্যক্ত করত, আর ধ্রুব সিং যে সবসময় মৃণালের পিছু নিত, এটা ঠিক যে মৃণাল দুজনের কাউকেই পছন্দ করত না। এখন এটাই জানার ছিল যে মৃণালের এই প্রত্যাখ্যানে কার মন আর মস্তিষ্কে আঘাত লেগেছিল, কার মেলিগো হার্ট হয়েছিল, আর মৃণালকে গায়েব করে কে বদলা নিয়েছিল। আমি জানতাম যে পাড়ার ছেলেটাকে বিরক্ত করছে, কিন্তু কখনো ভাবিনি ব্যাপারটা এত দূর গড়াবে। সেদিন রাত্রে ওর গলার আওয়াজ শুনে আমার চিন্তা হচ্ছিল। আমারও মনে হয়েছিল মা কিছু তো গন্ডগোল হয়েছে, তাও ওর সঙ্গে আমার একবার কথা বলা উচিত ছিল। কিন্তু আমি কি করে জানবো যে এরকম কিছু হয়ে যাবে? ঋষভ, মৃণালের কোন ছেলের সঙ্গে কি? এ কি বলছো তুমি? তোমার কি মনে হয় ও আমাদের কিছু না বলেই কারোর সঙ্গে এইভাবে ও পালিয়ে যেতে পারে? তোমার মেয়ের উপরে কোনো ভরসা নেই? বাবা তুমি এসব কি কথা বলছো? আমাদের মৃণাল এরকম একদমই নয়। সেরকম কিছু থাকলে ও আমাকে নিশ্চয়ই বলতো। মৃণাল যদি নিজের ইচ্ছে যেত, তাও নিজেকে সান্ত্বনা দেওয়া যেত যে ও ভালো আছে, ওর সঙ্গে কিছু খারাপ হয়নি। কিন্তু এ তো শুধু মনের মধ্যে খারাপ চিন্তাই আসছে, খারাপ চিন্তাই আসছে। না ভাই, আমিও এই ধ্রুবর ব্যাপারে পুলিশ স্টেশনে গিয়ে জানতে পারি। এই নাও বাবা। সেদিন রাতে মৃণালও খুব চুপচাপ ছিল। এমন কি হয়েছিল? রোহন, মৃণাল আমার থেকে বেশি তোর ক্লোজ ছিল। ও তোকে কখনো বলেছিল কোনো ছেলের ব্যাপারে, বা ও কাউকে পছন্দ করে বা এরকম কিছু? না ভাই, আমার তো মনে হয় না যে এরকম কোনো ব্যাপার ছিল।
আর সেটা হলেও তো অন্তত ওর দাদাকে তো বলতো। কেমন আছো বাবা? ভালো আছি কাকু। আমার ছেলে এ কাজ করতেই পারে না, আপনি মিথ্যে অপবাদ দিচ্ছেন। আমরা ওকে কোনো অপবাদ দিচ্ছি না মিস্টার সিং। আপনার ছেলে মৃণাল গৌড়ের মিসিং কেসে সাসপেক্ট। আপাতত ওকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছি। ধ্রুব, তুই এই মেয়েটাকে চিনিস? না বাবা, আমি চিনি না ওকে। মিথ্যে বলে কোনো লাভ নেই ধ্রুব, আমাদের কাছে সব সাক্ষী আছে। তুমি মৃণালকে বাস স্টপ পর্যন্ত ফলো করতে, এমনকি হসপিটালে গিয়ে প্রপোজও করেছিলে। স্যার, আমি আর জয় 9 তারিখে বস্তিতে ছিলাম না। হ্যাঁ স্যার, সন্তোষ একাই ছিল, আমরা ছিলাম না স্যার ওর সাথে। স্যার সত্যি বলছি স্যার, সেই দিন আমি ওই মেয়েটাকে সত্যিই দেখিনি স্যার। মানে তুই স্বীকার করছিস যে তুই ওখানে ছিলি? হ্যাঁ স্যার, আমি প্রতিদিনই ওকে আসতে যেতে দেখতাম, পছন্দ করতাম স্যার ওকে। একবার দুবার ওর পিছনেও লেগেছিলাম স্যার। বিরক্ত করছিস? তোকে ধরে শায়েস্তা করার জন্য এই একটা কারণে যথেষ্ট। মেয়েটা 3 দিন ধরে বাড়ি ফেরেনি, ওর সঙ্গে কিছু তো একটা হয়েছে। যদি তুই কিছু করে থাকিস তাহলে বলে দে। যদি আমার কনস্টেবলের তোকে বিরক্ত করতে শুরু করে না, তাহলে তোর কিন্তু খুব কষ্ট হবে। আমি সত্যি বলছি স্যার, বস্তির সব থেকে সুন্দর মেয়ে ছিল স্যার, তাই ওকে পছন্দ করতাম, কিন্তু ও আমাকে পাত্তাই দিত না। আমি ওকে বিরক্ত করেই মজা পেতাম স্যার। আমি ওকে গায়েব করিনি স্যার, বিশ্বাস করুন, সিদ্ধিবিনায়ক মহালক্ষ্মীর কসম স্যার, আমি ওকে গায়েব করিনি, সত্যি বলছি স্যার। মায়ের দিব্যি স্যার। স্যার মৃণাল খুব বিউটিফুল ছিল, আমি ওকে প্রথমবার দেখেই ভালোবেসে ফেলেছিলাম। আমি ওকে প্রায়ই বাস স্টপে দেখার জন্য যেতাম, আর অনেকবার ওর সাথে কথা বলারও চেষ্টা করি। তুই কথা বলতিস না, ওর পিছু করতিস। তোদের মতো ওয়ান সাইড লাভারদের এটাই ফেভারিট টাইম পাস, মেয়েদেরকে স্টক করা। সরি স্যার, কিন্তু আপনি ভুল ওয়ার্ড ইউজ করছেন। আমি মৃণালকে ভালোবাসতাম, ওকে আমার মনের কথা বলতে চাইতাম, আর আমি বলেও ছিলাম আই প্রপোজড হার। আর ও না করে দেয়। আর এই না শব্দটা তোদের মতন ছেলেরা ঠিক হজম করতে পারে না। না তো তুই শুনতে পারিসনি, আর মাথা গরম করে কিছু একটা ঘটিয়ে ফেলেছিস। সত্যি বল, কি করেছিস মেয়েটার সঙ্গে? আমি মৃণালের সাথে কিচ্ছু করিনি। ইনফ্যাক্ট 9 জুলাই ওর সাথে আমার দেখাই হয়নি। এখন তুইও এক কথা বলছিস যে 9 জুলাই মেয়েটা বাস স্টপে আসেইনি? সেটা আমি জানি না স্যার, কারণ সেদিন বাস স্টপে আমি যাইনি। যখন এই স্যার আমার বাড়িতে আসেন তখন ওনাকেও একই কথা বলেছিলাম। স্যার 9 জুলাই তো আমি বাড়ি থেকে বেরই হইনি, সেদিন আমার শরীর খারাপ ছিল স্যার। ধ্রুব ঠিক কথাই বলছে, সেদিন ওর শরীরটা সত্যিই খারাপ ছিল, আর ও ওষুধ খেয়ে ঘুমোচ্ছিল। ওষুধ খেয়ে ঘুমোচ্ছিল, কিন্তু কোনো ডাক্তারের কাছে যায়নি, আর কোনো প্রেসক্রিপশনও নেই এর কাছে। স্যার ডাক্তারের কাছে না যে আমি তো কোনো ক্রাইম করিনি, আর এই সিজনে মাঝে সাঝে সবার সর্দি কাশি হয়। আসলে সিরিয়াস কিছু না হয় আমি ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন মনে করিনি স্যার। মেয়েটার ব্যাপারে তো সিরিয়াস ছিলি না? ওর বারণ করা সত্ত্বেও তুই হসপিটাল পর্যন্ত গিয়েছিলি ওকে প্রপোজ করতে। হ্যাঁ স্যার, আমি ভেবেছিলাম একদিন না একদিন ও আমার কথা মেনে নেবে। একবার ও আমার ফিলিংগুলো বুঝে গেলে ও আমাকে লাইক করতে শুরু করবে। কিন্তু এমনটা ঘটেনি, অন্য কিছু ঘটেছে। মেয়েটা নিখোঁজ, আর আমার মনে হচ্ছে এর পেছনে তোর হাত আছে। আমি সত্যি বলছি স্যার, আপনি 1000 বার জিজ্ঞাসা করলেও আমার উত্তর একই থাকবে। মৃণাল নিখোঁজ হওয়ার পিছনে আমার কোনো। দেখো, সাধারণত সাসপেক্টকে যদি একই কথা বারবার জিজ্ঞেস করা হয় তো কখনো তোর মুখ ফসকে বেরিয়ে যায়, তখন স্টোরিতে চেঞ্জ আসতে শুরু করে। রাইট স্যার, কিন্তু এই সন্তোষ আর ধ্রুব তো একই কথাই বলে যাচ্ছে, ওদের বয়ান একবারও বদলায়নি। মানে হয় ওরা সত্যি কথা বলছে, অথবা মিথ্যে বলার পুরনো অভ্যেস আছে ওদের। স্যার 10 দিন হয়ে গেল, কবে পাবো আমার বোনকে? এদিকে আমার মেয়েকে এখনো পাওয়াই গেল না, আর আপনারা ছেলে দুটোকে মুক্ত করে দিলেন। প্রকাশবাবু, মুক্তি দেওয়া হয়নি, শুধু ছাড়া হয়েছে, ওদের উপর নজর রাখা হয়েছে। দেখুন, আমাদের লোক ওদের পেছনে লাগানো আছে, ওদের সমস্ত খবর আমরা পাচ্ছি, কিন্তু মনে হয় না ওদের কারোর হাত আছে মৃণালের নিখোঁজ হওয়ার পেছনে। তাহলে আমার মেয়ে গেল কোথায়? 10 দিন হয়ে গেছে বাবু। দেখুন, আমরা সমস্ত পসিবল জায়গায় চেক করেছি, সমস্ত পুলিশ স্টেশন আর হসপিটালেও ভেরিফাই করেছি। যদি অ্যাক্সিডেন্ট হয়ে থাকতো তাহলে এতদিনই জানা যেত। আপনারা যদি এতই চেষ্টা করছেন তাহলে ওকে পাওয়া যাচ্ছে না কেন? যদি কেউ সামনে আসতেই না চায়, যদি এমন চায় ওকে কেউ খুঁজেই না পাক, তো এই অবস্থায় তাকে খোঁজা খুব দুঃসাধ্য। স্যার, এটা আপনি কি বলছেন? ও এরকমটা কেন করবে? এটা তো তোমরা ভালো বলতে পারবে, অথবা তোমার বন্ধুরা রাজ আর রোহন, যাদের সঙ্গে ও নিজের প্রবলেম শেয়ার করত। না কাকা, মৃণালের সঙ্গে কারোর কোনো সম্পর্ক ছিল না, আপনি এরকম ভাববেন না। আঙ্কেলও ঠিকই বলেছে। আর এসব মৃণাল তোকে কোনো কথা বলেনি, এরম কখনো হয়েছে? হয়তো তুমি ঠিকই বলছো বাবা, কিন্তু ওই রাত্রে কিছু একটা হয়েছিল যেটা ও আমাদের বলেনি।
জানি না ওর মনে কি চলছিল। মিনাল নিখোঁজ হয়েছে 10 দিন নয়, এখন 15 দিন হয়ে গেছে, কিন্তু মিনালের কোনো খোঁজ পাওয়া যায়নি। সবার মনেই এই ভয়টাই বাসা বেঁধেছিল যে মিনাল হয়তো আর এই পৃথিবীতে নেই, কিন্তু কারো সাহস হচ্ছিল না যে মনের এই কথাটা মুখে প্রকাশ করে। কিন্তু শেষ পর্যন্ত মিনালের পরিবারের সেই ভয়ই সত্য প্রমাণিত হলো। এই শুনছো? তুমি চায় কি মিশিয়েছো বলো তো? কি বাজে গন্ধ বেরোচ্ছে। চা তো আমি রোজকারের মতোই করেছি, তোমার মুখটাই খারাপ হয়ে গেছে। তাছাড়া আজকাল তোমার আমার রান্না ভালো লাগে না। আরে বাবা সত্যি কথা বলছি, তুমি দেখো একবার। আচ্ছা আমি আসছি। শোনো, আমার মনে হয় জলে কোনো গন্ডগোল হয়েছে, বাজে গন্ধ বেরোচ্ছে জল থেকে। এই নাও জল। এটা খাওয়ার জল না নর্দমার জল? জলে এত গন্ধ কিসের? 1 সপ্তাহ ধরে এই অবস্থা, যতই ফোটাও গন্ধ যাচ্ছে না। তোমাকে কতবার বলেছি যে তুমি একটা কমপ্লেন করে এসো। এরকম জল খেতে থাকলে না সবাই অসুস্থ হয়ে পড়বে। বিগত বেশ কয়েকদিন ধরে এলাকার অধিবাসীরা জল থেকে একটা অদ্ভুত দুর্গন্ধ পাচ্ছিল, কিন্তু সেই দিন এলাকার লোকেরা সেই গন্ধ আর সহ্য করতে পারেনি। তখন তারা সবাই মিলে কর্পোরেশনে কমপ্লেন ফাইল করে, আর কর্পোরেশনের কর্মচারীরা জলের ট্যাঙ্ক পরীক্ষা করতে আসে। এই তাড়াতাড়ি সিঁড়ি নিয়ে এসো, আর তুমি ঢাকনাটা খোলো। হ্যাঁ স্যার। কি ব্যাপার? কি হয়েছে? হ্যাঁ,
ঋষভ, তোমার বোনের কেসটা 5 দিন আগেই ক্রাইম ব্রাঞ্চকে দিয়ে দেওয়া হয়েছে। এখন এই কেসটা ওরাই হ্যান্ডেল করবে। আপাতত ওরা ওর বডিটা পোস্টমর্টমের জন্য পাঠিয়েছে। আমার তো ভেবেও ভয় লাগছে। 15 দিন ধরে ওর বডিটা ওই ট্যাঙ্কির ভিতরে ছিল। বুঝতেই পারছি না যে ওকে কেউ মারলো নাকি ও সুইসাইড করলো। আরে কেউ কেন ওয়াটার ট্যাঙ্কি সুইসাইড করার জন্য ঝাঁপ দেবে? অদ্ভুত না? আমি বলেছিলাম না তোদের যে আমি কিছু করিনি? এবার বুঝতে পারলি তো? এইভাবে আমার দিকে তাকাস না কিন্তু। তোরা এখনো সন্দেহ করছিস আমাকে? তোরা শুনিসনি যে লোককে কি বলছে? সুইসাইড করেছে ও। আর কতবার তোদেরকে বলবো যে আমি কিছু করিনি? একটা কথাও কি তোদের মাথায় ঢোকে না? জাহান্নামে যা তোরা। ধ্রুব, দরজাটা খোল। ধ্রুব, কিছু খেয়ে নে। ধ্রুব, কি হয়েছে তোর? না স্যার, যতই সমস্যা হোক না কেন আমার বোন ভেঙে পড়ার মতো মেয়ে ছিল না। ও সুসাইড করতেই পারে না। আমরা তো মোটেই সেটা বলছি না, এটা তো বলছি এলাকার লোকেরা। আর তাছাড়াও আমরা কারোর কথায় নয়, বরং প্রমাণের উপর বিশ্বাস করি। আর খুব তাড়াতাড়ি পোস্টমর্টেম রিপোর্ট চলে আসবে, তারপরেই আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছবো। এতদিন ধরে আমার বোনের লাশ ওই বস্তিতেই ছিল, ওই জলের ট্যাঙ্কের ভিতরে। আর তবুও খুঁজে পেল না পুলিশ আমার বোনকে। দেখো, তোমার ইমোশন আমরা বুঝতে পারছি। তোমার বোনের সাথে খুব খারাপ হয়েছে, কিন্তু আমি তোমায় কথা দিচ্ছি এই কেসের শেষ দেখেই আমি ছাড়বো। স্যার, মৃত্যু জলে ডুবে হয়নি, মার্ডার করার পর জলে ফেলে দেওয়া হয়েছিল, কারণ ওর লাংসে জল পাওয়া যায়নি। তাহলে মৃত্যুর কারণ কি হতে পারে? এতদিন জলে থাকার ফলে পুরো বডিটা পচে গেছে। এই দেখুন স্যার, গলায় একটা দাগ আছে, ভিকটিমের গলা টেপা হয়েছে। তার মানে মেয়েটিকে বস্তিতেই মেরে তারপর ওর লাশটিকে ওই বস্তিরই ট্যাঙ্কের জলে ফেলে দেওয়া হয়। স্যার, পুলিশ সন্তোষ কালে আর ধ্রুব সিংকে অনেক জিজ্ঞাসাবাদ করেছে, কিন্তু তাতে ওদের মনে হয়নি যে ওরা এতে ইনভলভড। তখন এটা একটা মিসিং কেস ছিল, আর এখন এটা একটা মার্ডার কেস। আমাদের কাছে ওই সন্তোষ আর ওই ধ্রুব দুজনে এখনো সাসপেক্ট। স্যার, মেয়েটির কল রেকর্ড অনুযায়ী ওর ফোনটা সকাল 9:55 নাগাদ বন্ধ হয়ে যায়। তার 20 মিনিট আগে ওর দাদার সঙ্গে ওর কথা হয়। তারপর ওর বাড়ির চাবি প্রতিবেশীর বাড়ি রেখে অফিসে যায়। কিন্তু অফিসে পৌঁছয়নি, ইনফ্যাক্ট ওই বস্তির বাইরে পাই রাখেনি। নিশ্চয়ই বস্তির কোনো লোক এতে জড়িত আছে। স্যার, এই সেই জায়গা যেখানে আমরা ওকে দেখতাম। আর আমি আগে স্যারকে সে একই কথাই বলেছি। আমি ওকে শুধু বিরক্তই করতাম। ওর মৃত্যুর সাথে আমার কোনো হাত নেই স্যার। তো সেই দিন মানে 9 জুলাই তোমরা এখানেই ওর জন্য ওয়েট করছিলে? স্যার, আমি আর জয় এখানে ছিলাম না। মানে সন্তোষ, তুই এখানে একা ছিলিস? হ্যাঁ স্যার, আমি ছিলাম, কিন্তু ও আসেনি স্যার। কতক্ষণ ছিলিস? স্যার, অনেকক্ষণ। ওর বাড়ি কোথায়? স্যার, ওই দিকে। মৃণাল শুধু কাজটাই মন দিয়ে করত, অ্যাফেয়ার করার মতো মেয়েও ছিল না। সন্তোষ ছাড়া আর কোনো ছেলে ছিল যে মৃণালকে পছন্দ করত? মানে একতরফা ভালোবাসা? না স্যার, মৃণাল তো শুধু সন্তোষের কথাই বলেছিল। আর এই ধ্রুবর ব্যাপারটা তো ও গায়েব হয়ে যাওয়ার পরেই জানতে পেরেছি। হয়তো ও রাজকে কিছু বলেছিল। রাজের থেকে বেশি ও আমার সঙ্গে শেয়ার করত। আমার মনে হয় না যে রাজ কিছু জানে। যখন মৃণাল তোকে সন্তোষের ব্যাপারে বলেছিল, তো রাগ হয়নি? হ্যাঁ স্যার, রাগ তো হয়েছিল, কিন্তু আমি ঝামেলার থেকে একটু দূরেই থাকি। আর রোহন যে ঝামেলা করেছিল সেটা তো আপনি জানেনই। আচ্ছা, এই সন্তোষ ছাড়া আর কেউ ছিল যে মৃণালকে ডিস্টার্ব করত? না স্যার। ঠিক জানিস? হ্যাঁ স্যার। তুই এত নিশ্চিতভাবে কি করে বলছিস? মৃণাল তোকে কখনো কিছু বলেছিল? বলে তো নি স্যার, কিন্তু আর কেউ ছিল না।
মেয়েটি বাড়ি থেকে বেরোয় এবং পাশের বাড়িতে চাবিটা দেয়। তারপর মৃণাল দাদাকে ফোন করে। ওই দিন সকাল 9:35 কলটা করেছিল, আর 9:55 থেকে ওর ফোনটা সুইচ অফ হয়। এই যা কিছু হয়েছে এই 20 মিনিটের মধ্যেই হয়েছে। স্যার, যদি অচেনা কোনো লোক মৃণালের ওপর হামলা করে থাকে তাহলেও চিৎকার করত, আর যদি এরকমই হতো তাহলে কেউ না কেউ চিৎকার শুনতে পেত। কিন্তু এমনটা ঘটেনি। হতে পারে মেয়েটি খুনিকে চিনত, কিন্তু উদ্দেশ্যটা জানতো না। খুব পরিচিত কেউ ছিল। স্যার, আর একটা কথা, রাজকে জিজ্ঞাসা করার সময় খুব নার্ভাস লাগছিল। সন্তোষ কালে আর ধ্রুব সিং, এই দুজন যারা সন্দেহের আওতায় এসেছিল, তাদের বিরুদ্ধে না পুলিশ কোনো জোরালো প্রমাণ পায় আর না ক্রাইম ব্রাঞ্চ। হয়তো খুনি অন্য কেউ ছিল। এবার ক্রাইম ব্রাঞ্চের সন্দেহের তালিকায় ঋষভ আর মৃণালের বন্ধু রাজ চলে আসে। স্যার, বেটা তো খুব চাপ খেয়ে আছে। কোনো ইনভলভমেন্টের ব্যাপারে তো জানি না স্যার, তবে 3 দিন ধরে বাড়ি থেকে একেবারেই বের হয়নি। স্যার, ও কোনো কারণে ভয় আছে। 3 দিন ধরে না তো বাড়ি থেকে বের হয়েছে, না বন্ধুদের সাথে দেখা করেছে। স্যার, আপনাদের বলছি তো আমি কিচ্ছু জানি না। স্যার, আমি সত্যি বলছি স্যার। স্যার রাজ গোখলে, এত নার্ভাস লাগছে কেন? আরে নিজেকে একটু চাঙ্গা কর। কোনো আদমরাকে মেরে আমার ঠিক মজা হয় না। চল বল, মৃণালকে কেন মারলি? রোহন, কি হয়েছে ঋষভ? রোহন ক্রাইম ব্রাঞ্চ থেকে রাজকে তুলে নিয়ে গেছে। কি বলছিস কি তুই? জানি না, হয়তো জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে। আমার মনে হচ্ছে রাজ কিছু জানে, যাও লুকোচ্ছে। কি ব্যাপার বাবা, কি হয়েছে? কাকা, ক্রাইম ব্রাঞ্চ থেকে রাজকে তুলে নিয়ে গেছে। স্যার, মৃণাল আমার বন্ধুর বোন ছিল। আমি ওকে বন্ধুই মনে করতাম। আমরা একসাথেই খাবার খেতাম, এমনকি ওর জন্মদিনও আমরা একসঙ্গে পালন করেছিলাম। দেখ, সময় থাকতে থাকতে সত্যিটা বলে দে, না হলে কিন্তু জেলে পচে মরতে হবে। তারপর তোর জীবনের বাকি জন্মদিনগুলো এখানেই করিস, আমাদের সাথে। কি ব্যাপার বাবা রোহন, তুই কি রাজের ব্যাপারে কিছু জানতিস? রাজি আবার ওই মৃণালকে? স্যার, মৃণালকে আমি মারিনি, কিন্তু আমি জানি যে ওকে কে মেরেছে। কে মেরেছে মৃণালকে? ঋষভ, রাজ আমার মৃণালকে মেরেছে। বাবা, আমার এরকম করাটা ঠিক হয়নি। কিন্তু বাবা, আমি জানি না কি করে হয়ে গেল এই সমস্ত। আমি তো মৃণালকে ভালোবাসতাম বাবা, ভীষণ ভালোবাসতাম। রোহন মেরেছে ওকে? স্যার। তুই কি করে জানলি? স্যার, মৃণালের শেষকৃত্যের পরে বিকেলবেলা আমার সঙ্গে রোহন দেখা করতে এসেছিল। ভাই, বুঝতে পারছি না মৃণালের সঙ্গে এরম কি করে হলো। কার কি ক্ষতি করেছিল? কে ওকে এত ঘেন্না করত? ঘেন্না নয়, ভালোবাসা। ভীষণ ভীষণ ভালোবাসতাম আমি ওকে। এসব কি বলছিস? হ্যাঁ রাজ, মৃণালকে আমি ভীষণ ভালোবাসতাম। মৃণাল এই কথাটা জানতো? আর মৃণালও তোকে ভালোবাসতো?
এটা তো আশ্চর্য হওয়ার কি আছে। মৃণাল, যবে থেকে তোরা এখানে এসেছিস আমরা একসঙ্গে কত ভালো সময় কাটিয়েছি বল। প্রথম দিন থেকে আমার তোকে ভালো লেগেছিল, তারপর আস্তে আস্তে প্রেমে পড়ে গেলাম। মৃণাল, আই লাভ ইউ। আই এম সরি রোহন, আমি তোমার ব্যাপারে এরকম কিছু ফিল করি না। তুমি শুধু আমার ভালো বন্ধু। কিন্তু কখনো কি বন্ধুরা প্রেমে পড়ে না? পরে হয়তো, কিন্তু রোহন প্লিজ আমাকে বোঝার চেষ্টা করো। আমি তোমার ব্যাপারে এরকম কিছু ফিল করি না। তুমি আমার দাদার বন্ধু, তুমি আমারও খুব ভালো বন্ধু, ব্যাস, আর কিছু না। রোহন, আই এম সরি। তুমি আমার কথার ভুল মানে বের করো না, কিন্তু আমি এখন শুধু আমার কাজের মধ্যে কনসেন্ট্রেট করতে চাই। আমি আর অন্য কোনো জিনিসের কথা ভাবছি না। 6 বছর ধরে দাদা মুম্বাইতে রয়েছে, সংসারের সব খরচ দাদা নিজেই চালায়, আমাকেও ওই পড়িয়েছে। আমারও তো কিছু দায়িত্ব আছে, তাই না? নিজের ফ্যামিলির জন্য কিছু করার। কিন্তু মৃণাল, আমি তো এসব করতে তোকে বাধা দিচ্ছি না। আমি সেটা কখন বললাম? দেখো রোহন, একটু বোঝার চেষ্টা করো, আমি তোমাকে ভালোবাসি না। আর রোহন, যদি তুমি চাও যে আমাদের বন্ধুত্বটা থাক, তাহলে প্লিজ দ্বিতীয়বার এই ধরনের কথা বলো না। আর ঋষভ এই ব্যাপারে সব জানতো? রোহন, রোহন, যেদিন ও গায়েব হয়েছিল ওর সঙ্গে তো দেখা হয়েছিল। মানে মানে তুই মৃণালকে? ভাই রাজ, আমি অনেকদিন ধরে গুমড়ে গুমড়ে মরছি। আমি ওকে খুন করতে চাইনি, বিশ্বাস কর, কিন্তু কিন্তু কি করে যেন সব হয়ে গেল। কেন হলো এগুলো? আমি ওকে ভীষণ ভালোবাসতাম, বিশ্বাস কর ভাই, ভীষণ ভালোবাসতাম। মানে আমরা যখন বাড়িতে ছিলাম না তখন? তার মানে আমরা যখন শিরিডি গেছিলাম তখন তুই ওকে এখানে এনেছিলিস? কিন্তু তুই ওকে এখানে কেন এনেছিলিস? রোহন, আমি একাই চলে যাব, তোমাকে আমার সাথে আসতে হবে না। তাছাড়াও আমি আর চাই না যে তুমি সন্তোষের সাথে ঝামেলা করো। আচ্ছা বাবা, আমি যাব না, ঠিক আছে? সত্যি বলতে কি, কাল রাতে একটু বেশি ডিপ্রেসড হয়ে গেছিলাম। একবার তো ভেবেছিলাম যে আমি মা বাবার কাছেই ফিরে যাই। বিভিন্ন রকমের প্রশ্ন আসছিল মাথায়, কেন আমার সাথে এসব হচ্ছে, কেন বারবার বারণ করা সত্ত্বেও এই ছেলেগুলো আমাকে বিরক্ত করছে, এরা কেন কোনো মেয়ের নাটা শুনতে পারে না। একটু বেশি নেগেটিভ হয়ে গেছিলাম। একদম ঠিক বলছিস তুই। আমি তো কথায় কথায় আসল কথাটাই ভুলে গেছি। মা শিরিডি যাচ্ছে, যাওয়ার আগে একবার তোর সঙ্গে দেখা করতে চায়। চল না, একটু তোর জন্য অপেক্ষা করছে। বেশি দেরি হবে না তো? না হলে আমি বাসটা মিস করব। খুব বেশি হলে 5 মিনিট, মাকেও তো যেতে হবে। ঠিক আছে, চলো। চল। কাকিমা, 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 কাকিমা। রোহন, কাকিমা কোথায়? এখানে তো নেই। আমি জানি। কি বলছো? আই লাভ ইউ মৃণাল, আই লাভ ইউ। রোহন, কি করছো? রোহন,
রোহন থামো। রোহন কাকিমা কোথায়? বাড়িতে কেউ নেই মৃণাল, সবাই সিঁড়ি চলে গেছে, শুধু আমরা দুজন আছি। রোহন, রোহন। মৃণাল, মৃণাল এত ভয় পাচ্ছিস কেন? রোহন, আমি তোকে সারা জীবন খুব সুখে রাখবো। আমি তোকে ভীষণ ভালোবাসি মৃণাল। ছাড়ো আমাকে। রোহন, ছাড়ো আমাকে। মৃণাল, এদিকে আয়। কোথায় যাচ্ছিস? মৃণাল, আমি তোকে ভীষণ ভালোবাসি। রোহন, ছাড়ো আমাকে। কি করছো তুমি? রোহন, ছাড়ো আমাকে। আমি ওকে ভীষণ ভালোবাসতাম, কিন্তু আমাকে বুঝতে চেষ্টাই করেনি। আমি ভাবলাম যদি আমরা দুজন দুজনকে খুব ভালোভাবে বুঝে নিই তাহলে হয়তো বুঝতে পারবে আমি ওকে কতটা ভালোবাসি। জোর খাটিয়ে তুই তোর ভালোবাসা জাহির করতে চাইছিলি? কাকে মিথ্যে বলছিলি তুই? আরে তুই তো আগে থেকেই ভেবে রেখেছিলি যে যদি জোর খাটিয়ে কাজ হাসিল হয়ে যায়, মৃণালের হাতে তো কোনো অপশনই থাকবে না, তোর কাছে আসতেই হবে ওকে। সহজেই জোর খাটাতে পারবি ওর ওপরে। ছাড়ো আমাকে রোহন, ছাড়ো আমাকে। তুমি তো সন্তোষ আর ধ্রুবর থেকেও বাজে, কিন্তু তোমার জোরটা আমার উপরে চলবে না। আমি তোমার ব্যাপারে সবাইকে সবকিছু বলে দেবো। আমি পুলিশের কাছে যাব। রোহন, ছাড়ো আমাকে। তুই এরকম ভাবে ভাবছিস কেন? আমি ভীষণ ভালোবাসি তোকে, বিশ্বাস কর। আর আমি জানি যে তুইও আমাকে একই রকম ভালোবাসিস। আমি তোমাকে আগেই বলেছি যে আমি তোমাকে ভালোবাসি না, কিন্তু আমি তোমাকে ঘৃণা করি। ছাড়ো আমাকে রোহন, ছেড়ে দাও আমাকে বলছি। ছাড়ো রোহন। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, আর রাগও হচ্ছিল। ও আমার কথা শুনতেই চাইছিল না, সমানে ঝামেলা করছিল, পুলিশের কাছে যাবে বলছিল, ঋষভকে সবকিছু বলে দেবে বলছিল। সারা পাড়ার লোক জানতে পারতো, তাহলে তাহলে তো আমি আর মুখ দেখাতে পারতাম না কাউকে। মৃণাল, 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 ওর লাশটা নিয়ে গিয়ে জলের ট্যাঙ্কে কখন ফেললি তুই? পরের দিন সকালে। তার মানে সারা রাত ধরে তোর দুই বন্ধুর সাথে যখন মৃণালকে খোঁজার নাটক করছিলি তুই, সেই সময় ওর লাশটা তোর বাড়িতেই ছিল। ভাই ঋষভ, এবার আমাদের যাওয়া উচিত। কাল সকালে আবার খোঁজাখুঁজি শুরু করব। তুই একটু রেস্ট নিয়ে নে। রাজ নিজের বাড়ি গেল, আর আমি নিজের বাড়ি। তখন রাত 3:30। বাইরে কেউ ছিল না। আমি মৃণালের লাশটাকে ওয়াটার ট্যাঙ্ক পর্যন্ত নিয়ে গেলাম। মৃণাল সন্তোষ আর ধ্রুবর জন্য অস্বস্তিতে ছিল, কিন্তু ও এটা স্বপ্নেও ভাবতে পারেনি যে ও যাকে নিজের বন্ধু বলে মনে করত সেই তাকে এইভাবে ঠকাবে, ওর জীবনটাই শেষ করে দেবে। সত্যি বলেছিল মৃণাল, তোর মন তো সন্তোষ আর ধ্রুবর থেকেও বেশি নোংরা।
শোন ভাই, আমাকে তুই ক্ষমা করে দে। আমি তোকে রোহনের সত্যিটা বলতে পারিনি। আমি বুঝতে পারছিলাম না কি করব। আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে রোহন সত্যি এসব, সত্যি মৃণালের সঙ্গে এরকম কিছু করেছে। মৃণাল আমাকে রোহনের ব্যাপারে এই জন্য হয়তো কিছু বলেনি, যে রোহন এরকম কিছু করতে পারে তাও ভাবতেই পারেনি। মৃণাল তো ওকে নিজের ভালো বন্ধু মনে করত। এতে আমার বোনের কোনো দোষ ছিল না, কারণ না তো মৃণাল আর না আমি, আমাদের দুজনের মধ্যে কেউ এটা ভাবিনি যে রোহন এরকম জঘন্য কাজ করতে পারে। ভাবতেও ভয় লাগছে। রোহন এখানে ঘরের মধ্যে মেয়েটাকে মেরে ফেললো, আর এতদিন ধরে খোঁজার নাটক করছিল। এটা কি সেই রোহন যাকে আমরা বড় করেছি? আমাদের ভালোবাসায় কি কম ছিল বলতে পারো? শালা রোহন এরকম করবে আমি তো ভাবতেই পারিনি রে। বাস্তবে যে ছেলেটা ছিল সে কি তোমার বয়ফ্রেন্ড? তুমি কে হও আমাকে প্রশ্নটা করার? রোহন সিন্ধের বিরুদ্ধে আইপিসির ধারা 302 অনুযায়ী মার্ডারের জন্য আর ধারা 201 অনুযায়ী প্রমাণ লোপাটের চার্জ গঠন হয়েছে। সেই মুহূর্তে আইনি হেফাজতে আছে। মৃণালের পরিবারের মতোই রোহনের মা বাবাও গভীর আঘাত পেয়েছেন। রোহন মৃণালের সঙ্গে যা করেছে সেটা জানার পর দুজনেই পুরোপুরি ভেঙে পড়েছেন। ঋষভের এই দুঃখ ভুলতে সময় লাগে, কিন্তু সে আবার নিজের জীবন নতুনভাবে শুরু করার চেষ্টা করছে। কিন্তু মৃণালের মা বাবা এখনো তাদের মেয়েকে হারানো দুঃখ পুরোপুরি ভুলতে পারেননি। যেদিন থেকে মৃণাল তার বাড়ি ছেড়ে মুম্বাইতে চাকরি করতে এসেছিল সেদিন থেকে সব সময় তাদের মৃণালের জন্য চিন্তা হতো। সেই রাতেও যখন তারা মৃণালের গলায় উদাসীনতার আভাস পায় তখন তাদের চিন্তা আরো বেড়ে গিয়েছিল। আর শেষ পর্যন্ত তারা তাদের দারুণ বুদ্ধিমতী মেয়েটিকে হারিয়ে ফেললেন। কারো কোনো আন্দাজই ছিল না যে কিভাবে এত কাছের আর ভরসাযোগ্য ব্যক্তি মৃণালের জন্য এত বিপজ্জনক হবে। মৃণাল নিজেও এটা কখনো বুঝতে পারেনি। ভালোবাসার রিজেকশন অনেককেই হার্ট করে থাকে, না স্বীকার করাটা মুশকিল হয়ে দাঁড়ায়। কিন্তু সেই বেদনা, সেই অস্বীকার নিজের মনে কখনো এতটা বাড়তে দেওয়া উচিত নয় যে অন্য মানুষটির প্রতি আমাদের মনে কোনোভাবে হিংসার জন্ম নেয়। ভালোবাসার সম্পর্ক তখনই সম্ভব হয় যখন দুজন মানুষের মনে একে অপরের জন্য একই রকম ফিলিং হয়। আর এটা তো সবসময় সম্ভব নয় যে যেরকমটা আপনি ফিল করেন সেরকমটাই ফিলিং অন্য মানুষের মনেও থাকবে। সেই জন্যই লজিক্যাল ফ্যাক্ট অ্যাকসেপ্ট করা আর সামনে এগিয়ে চলা, এতেই অগ্রগতি। নিজের জীবন সফল করার স্বপ্ন নিয়ে মৃণাল মুম্বাই এসেছিল, আর সেই জন্য সে যথেষ্ট পরিশ্রমও করছিল। দুটি ছেলে তাকে বিরক্ত করতে কোনো চেষ্টা বাকি রাখেনি, কিন্তু তাও মৃণাল সাহস হারায়নি। যখন রোহন মৃণালকে তার মনের কথা বলে তখন মৃণাল খুবই দায়িত্বের সঙ্গে আর বিনয়ের সঙ্গে তাকে প্রত্যাখ্যান করে। কিন্তু আফসোস, রোহন মৃণালের মতো সেই ম্যাচুরিটি দেখাতে পারেনি, আর শেষ পর্যন্ত নিজের আবেগের কাছে হার মেনে একটা ভয়ানক অপরাধ করে বসলো। যখন একটা মেয়ে না বলে তার মানে শুধুমাত্রই না হয়, সেটাকে অপমান ভেবে নিয়ে ইগো ইস্যু বানিয়ে ফেলা শুধুমাত্রই বোকামো। তাতে পুরুষত্ব কোথাও নেই। পুরুষত্ব তো তখনই যখন নিজের আবেগের মতো মেয়েটির আবেগকেও সম্মান দেওয়া হয়, তার ফিলিংস, তার ইচ্ছে, তার পছন্দকেও ততটাই গুরুত্ব দেওয়া যায়, তখনই আসে পুরুষত্ব। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে আরো একটা নতুন কেসের সঙ্গে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন জেতা আর হারা আপনার চিন্তা ভাবনার উপর নির্ভরশীল। মেনে নিলে হার হবে, আর প্রতিজ্ঞা করলে জিত হবে। সঠিক সময়, সঠিক পদক্ষেপ, সতর্ক থাকুন। জয় হিন্দ।